প্রতিদিনই একজন না একজন আমরা বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে আমরা কথা বলি, ফিজিওথেরাপি চিকিৎসকের সাথে। আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকে আমাদের এই আয়োজনে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার কামরুজ্জামান। তিনি ফিজিওথেরাপিস্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার এবং কনসালটেন্ট হিসেবে কাজ করছেন বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কনসালটেন্সি করছেন ফিজিওথেরাপি। খুব পরিচিত মুখ চট্টগ্রামের ফিজিওথেরাপি ডাক্তার কামরুজ্জামান। স্যার, আপনাকে স্বাগতম আজকে আমাদের আয়োজনে। ধন্যবাদ ইমরান, তোমাকে ধন্যবাদ যে চ্যানেল এসে পক্ষ থেকে আমাকে ওই ডাকার জন্য, এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তোমাদের উপর যে চ্যানেল এর মাধ্যমে আমরা আমাদের পেশাকে আমরা প্রসার করতে পারবো এবং আমাদের সেবাকে মানুষের দূর করে পৌঁছাতে পারবো। ধন্যবাদ। দর্শক, আজকে আর প্রোগ্রাম আপনারা দেখছেন চ্যানেল এইচ এর ফেসবুক পেজ এবং আপনারা দেখছেন জাগোবিডিতে www.jagobidi.com/channel-h। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই প্রোগ্রাম সরাসরি। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রিমাটোলজিক্যাল প্রবলেম, যেমন বাত ব্যথায়। সেখানে আমরা ফিজিওথেরাপি নিয়ে আমরা কথা বলবো। দীর্ঘদিন ধরে অনেকেই বিভিন্ন বাত ব্যথার সমস্যায় ভোগেন, তার মধ্যে সবচেয়ে বেশি ভোগেন অস্টিও আর্থ্রাইটিস, তারপরে রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস সহ আরো অন্যান্য রকমের বাত ব্যথা রয়েছে। এই বিষয়ে আমরা আজকে ডক্টর কামরুজ্জামান স্যারের কাছে জানবো যে ফিজিওথেরাপি চিকিৎসা বিষয়ে। স্যার, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, অস্টিও আর্থ্রাইটিস খুব কমন একটা সমস্যা। আপনার কাছে কোন কোন জায়গার কোন কোন জয়েন্টের অস্টিও আর্থ্রাইটিস রোগী বেশি আসে এবং তাদের কি ধরনের সমস্যা আপনি পেয়ে থাকেন? আমরা আসলে ইমরান জানো যে আমরা অনেক ক্রনিক কেসের পেশেন্ট গুলিকে পাই। প্রথমে দেখো, রোগী প্রথমে ব্যথা নিয়ে আসে, অস্টিও আর্থ্রাইটিস ব্যথা নিয়ে আসে, বিশেষ করে নি জয়েন্টে হাঁটু ব্যথা নিয়ে বিশেষ করে আসে। এবং রোগী তখনই আসে যখন সে স্বাভাবিক লাইফ থেকে ব্যাহত হয়ে যায়। অর্থাৎ প্রাথমিক অবস্থায় রোগী হয়তো হালকা ব্যথা থাকে হাঁটুতে, বা চলাফেরা করতে পারে না, মুভমেন্ট করতে পারে না, ওই নামাজ পড়তে অসুবিধা হয়। ওই অবস্থায় তারা প্রাথমিকভাবে কি করে, বিভিন্ন ধরনের ব্যথানাশক ওষুধ খেয়ে ব্যথাটাকে কমিয়ে রাখে। তারপর তারা আবার কিছুদিন পেইন কিলার খেতে খেতে 5-6 মাস, 7 মাস, 1 বছর, 1.5 বছর এভাবে খেতে থাকে। কিন্তু তারা কি করে, অস্টিও আর্থ্রাইটিস জনিত কারণে যে ব্যথা হচ্ছে, ব্যথাটাকে তারা কমিয়ে রাখতেছে। ব্যথাটা কমিয়ে রাখার পর হচ্ছে কি, তারা একসময় যখন মুভমেন্ট করতে পারছে না, তখন তারা একটা ভিন্ন চিকিৎসার চিন্তা করে যে না, এবার একটু আমরা বিকল্প চিকিৎসা করে দেখি যে ওষুধ ছাড়া ব্যথা ভালো হয় কিনা। অর্থাৎ আমরা আমাদের অভিজ্ঞতা থেকে যেটা বলি, যে ব্যথা নিয়ে যখন তারা হাঁটু ব্যথা নিয়ে আসে, তখন তারা মনে করে যে সব ওষুধপত্র তো শেষ, এখন মনে ফিজিওথেরাপিস্টের কাছে গেলেই মনে ভালো হয়ে যাবে। এই একটা ধারণা তারা নিয়ে আসে। কিন্তু আসলে যে আমাদের আসলেই যে এত দ্রুত ইমপ্রুভ হবে না, এটা কিন্তু আমাদের প্রথমত অস্টিও আর্থ্রাইটিস পেশেন্টের সাইকোলজিক্যালি ইমপ্রুভ করতে হবে। যে দীর্ঘদিনের ব্যথা, সেই ব্যথা আপনার এত তাড়াতাড়ি ইমপ্রুভ করবে না। ইতিমধ্যে সে ওই ব্যথাজনিত কারণে তার মাসল পাওয়ার কমে গিয়েছে, মুভমেন্ট কমে গিয়েছে। এই সমস্ত কারণে আসলে তারা মানসিকভাবে অনেকটা এই দুর্বল হয়ে পড়ছে যে ব্যথা কেন কমতেছে না। ডাক্তার তো 100 জন, 150 জন, 210 জন, 50 জন দেখাইলাম, 1 বছর 1.5 বছর চিকিৎসা করলাম। এখন আমরা ফিজিওথেরাপিস্টরা যে অস্টিও আর্থ্রাইটিসের সমস্যায় চিকিৎসা করে থাকি, সেটা হাঁটু ব্যথা নিয়ে আসে, লাম্বার অস্টিও আর্থ্রাইটিস হয়ে থাকে, সার্ভাইকাল রিজনে অনেক সময় ক্ষয়জনিত কারণে ব্যথা হয়ে থাকে, অনেক ধরনের ব্যথা আমরা পেয়ে থাকি। মূলত আমরা অস্টিও আর্থ্রাইটিসের মধ্যে বিশেষ যে প্রবলেমটা ভুগি আমরা, সেটা হচ্ছে নি জয়েন্টে হাঁটু ব্যথাটা বিশেষ করে আমরা এটা সবচেয়ে বেশি পেয়ে থাকি, এবং এই রোগীর সংখ্যা অনেক বেশি। এবং এরা দীর্ঘমেয়াদী চিকিৎসাগুলি করতে হয়, তাদেরকে কাজে ফেরানোর জন্য আমাদের অনেকগুলি পন্থা অবলম্বন করতে হয়, তাদেরকে পুনর্বাসন প্রক্রিয়া নিতে হয়। কিন্তু ততদিন কিন্তু দুর্ভাগ্য যে আমাদের ততই রোগীর ধৈর্য ধরে না, কারণ তো পেইন কিলার, স্টেরয়েড জাতীয় ওষুধ, ইন্ট্রাআর্টিকুলার ইনজেকশন দিয়ে শেষ। তাহলে আমার কাছে রোগী আশা করতেছে দেখাইলে মনে ভালো হয়ে যাবে। এই জন্য আমরা যেটা বলবো যে ব্যথানাশক ওষুধের পাশাপাশি যদি তারা প্রাথমিকভাবে কোনো ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে ওই অস্টিও আর্থ্রাইটিসের চিকিৎসায় ফিজিওথেরাপি চিকিৎসা করেন, এবং ফিজিওথেরাপিস্টের পরামর্শক্রমে যদি থেরাপিউটিক এক্সারসাইজ গুলি করে, তাহলে আশা করি অনেক রোগীদের ইমপ্রুভমেন্ট হবে। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক সংক্ষেপে অনেক চমৎকার বলেছেন। অস্টিও আর্থ্রাইটিস রোগীরা একটা বড় সমস্যা, হাঁটু ভাঁজ করে নামাজ পড়তে পারে না। এবং যখনই তারা প্রথম দিকে নামাজটা পড়তে পারে না, তখন দেখা যায় আমরা তাদেরকে আরো নিষেধ করি যে আপনারা আর হাঁটু ভাঁজ করবেন না, এবং এই হাঁটু ভাঁজ বন্ধ করা এটা চলতেই থাকে। তারা দেখা যায় চেয়ারে নামাজ পড়ে, তারা বাথরুম ইউজ করা বন্ধ করে। তো তাদের জন্য আসলে কি হাঁটু ভাঁজ কি করবে না সারা জীবনের জন্য? মানে এই বিষয়টা আমাদেরকে একটু পরিষ্কার করেন যে অস্টিও আর্থ্রাইটিস হাঁটু ভাঁজ একদম করা যাবে না। আমি বলি যে আমরা মুসলমান যারা, তারা হাঁটু ভাঁজ করে নামাজ পড়তে হয়। আবার যারা অন্য ধর্মের যারা আছে, তাদেরও কিন্তু হাঁটু ভাঁজ করে প্রার্থনা করতে হয়।
এবং একটা হাঁটু ব্যথা রোগী আসলে আমরা আমাদের ফিজিশিয়ানরা বলে দেয় যে আপনি হাঁটু ভাঁজ করবেন না, কতদিন? আনলিমিটেড। আমার যদি হাঁটু ভাঁজই করতে না হয় তাহলে আমার চিকিৎসা করার দরকার নাই, আমি মনে করি। কারণ আমার হাঁটু ভাঁজ না করলে আমি যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখি আমার হাঁটু ব্যথা হবে না? হবে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কখনো হাঁটু ব্যথা হবে না। আর আমার যদি হাঁটু ভাঁজ করতে না হয় আমার এই চিকিৎসা করার প্রয়োজন নাই। আমি সবসময় বলি যে হাঁটু ভাঁজ করবে না কখন? ফর সার্টেন পিরিয়ড। আমি এখন আঘাত পাইছি, আমার সিভিয়ার অস্টিওআর্থ্রাইটিস, অ্যাকিউট কন্ডিশন চলে আসছে, আমি 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন আমি হাঁটু ভাঁজ করবো না। তারপরে আমি কি করব? তারপরে তো আমাকে ভাঁজ করতে হবে। যদি আমি হাঁটু ভাঁজ করতে না পারি আমার চিকিৎসার প্রয়োজন নাই। তাই আমি বলবো যে একটা সার্টেন পিরিয়ড হাঁটুর মুভমেন্টটাকে একটু রিজার্ভ রাখতে হবে, মুভমেন্টটা কম করতে হবে, ওই অবস্থায় পেইন কমাইতে হবে। পেইন কমানোর পরে ফিজিওথেরাপি, বিভিন্ন মোবিলাইজিং এক্সারসাইজ, স্ট্রেন্থেনিং এক্সারসাইজ দিয়ে দিয়ে হাঁটুর মুভমেন্টকে অবশ্যই বাড়াইতে হবে এবং তাকে স্বাভাবিক জীবনে নেওয়াটাই হচ্ছে আমাদের ফিজিওথেরাপি এবং পুনর্বাসন চিকিৎসার উদ্দেশ্য। তবে এই যে আমাদের রোগীরা 10 বছর পরে আসে হাঁটু ভাঁজ, আমি 10 বছর হাঁটু ভাঁজ করি না, তখন কি দাঁড়ায় তুমি দেখো যে হাঁটু ভাঁজ করার জন্য আমার যে মাংসপেশিগুলি কাজ করে, আবার হাঁটু সোজা করতে তার বিপরীত মাংসপেশি কাজ করে। তাহলে একটা রেঞ্জের বেশি উনি কিন্তু হাঁটু ভাঁজ করছেন না। না করতে হতে কি দুইটা গ্রুপের মাসেলের মধ্যে কি হচ্ছে, একটা ইমব্যালেন্স তৈরি হচ্ছে। মাসকুলার ইমব্যালেন্সের কারণে কিন্তু তার মাংসপেশি শুকিয়ে যাচ্ছে, একটা গ্রুপ শুকিয়ে যাচ্ছে, একটা গ্রুপ স্টিফনেস ডেভেলপ করছে বা শর্টেনিং হয়ে যাচ্ছে। ফলে সে একটা সময় উনি কি করছে, হাঁটতে পারছে না। প্রথমে ছিল হাঁটু ব্যথা, তারপর ছিল হাঁটু ভাঁজ করছে না, তারপর কি হলো, মাসেলগুলি অ্যাট্রোফি হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, ফলে উনি হাঁটতেও পারছে না। এই জন্য আমরা বলবো যে হাঁটু ভাঁজ করবে না, বাট এটা দীর্ঘ সময়ের জন্য না, পরে সার্টেন পিরিয়ড, এটা হতে পারে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ, সর্বোচ্চ 1 মাস, এর বেশি নয়। এবং তার এই সময়ের পরে তার রোগীকে অবশ্যই পুনর্বাসন চিকিৎসা আওতায় যেতে হবে, নইলে রোগী কখনো সুস্থ হবে না। জি, আপনাকে অনেক ধন্যবাদ। একদম পরিষ্কার করে ব্যাখ্যা করেছেন যে কেন হাঁটু ভাঁজ দীর্ঘদিন বন্ধ করে রাখা যাবে না। আর একটা ব্যাপার হলো পায়ের মধ্যে ব্রেসিং করা, বা অনেকে অ্যাংলেট নাম বলে এটা। হাঁটুর মধ্যে একটা একটা নি ক্যাপ পরে, অনেক সময় ব্রেস পরে, এবং যখন প্রথম দিকে একবার পরে দেখা গেছে যে এই ভদ্রলোক বা ভদ্র মহিলা এটা পরেই থাকে এবং 5-10 বছর ধরে নিয়েই থাকে, এটা ছাড়া আবার ব্যথা চলে আসে। তো এদের বিরুদ্ধে মানে আপনার কি বলার আছে স্যার এখানে? আমরাও কি এই যে এই নি ক্যাপ যেটা, সেটা কি আমরা দীর্ঘদিন পরে রাখবো? দীর্ঘদিন কখনো ব্রেস অ্যাপ্লাই করা যাবে না। আমরা ফিজিওরা কিন্তু ব্রেস এতটা অ্যাপ্লাই করি না এবং দেই না। হ্যাঁ, ব্রেসের ব্যবসা কিন্তু আমাদের না, ব্রেসের ব্যবসা করে অন্যান্যরা। ফলে ওনারা কিছু হলেই ব্রেস, সার্ভিক্যাল কলার, লাম্বার করসেট, নি ক্যাপ, অ্যাংলেট। শুধু রুগীরা দেখলাম যে উনি কি বলে যে আমি 10 বছর হাঁটু নি ক্যাপ পড়ছি। 10 বছর যদি একটা মানুষ নি ক্যাপ ব্যবহার করে বা অ্যাঙ্কেল ব্রেস ব্যবহার করে, এমনিতে তার মাসল উইকনেস হয়ে যাবে, মাসল অ্যাট্রোফি হয়ে যাবে, মাসল শুকিয়ে যাবে। এবং দীর্ঘদিন যদি কেউ নি ক্যাপ ব্যবহার করে, দেখবা যে অনেক সময় পায়ের যে কাপ মাসল বা ওই যে আমার লেগ মাসল গুলিতে পানি চলে আসে, ইডিমা চলে আসে, ফলে স্বাভাবিক কাজ করতে পারছে না। তো অবশ্যই এই ধরনের ব্রেস দীর্ঘদিন ব্যবহার করা যাবে না। যদি দীর্ঘদিন ব্যবহার করা হয় তাহলে মাসলের স্ট্রেংথ বাড়ানো যাবে না, মাসল পাওয়ার বাড়ানো যাবে না এবং রোগী স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবে না। জি স্যার, অনেকগুলো মিথ আসলে আছে যেগুলো আসলে দর্শকদের খুব কমন প্রশ্ন পাই আমরা আমাদের রোগীদের কাছ থেকে, যে এই হাঁটু ব্যথা হইলেই এটা করতে হবে। এরকম একটা বিষয় আছে, সেটা হচ্ছে যখন কারো ওজনটা একটু বেশি হয় কিংবা অনেক দিন ধরে নি অস্টিওআর্থ্রাইটিস হয়, তখন দেখা যায় তাদের হাঁটুটা কোনো একদিকে বাঁকা হয়ে যায়। সেটা একটা ডিফর্মিটি ডেভেলপ করে, ভালগাস বা এর ধরনের ডিফর্মিটি। তার মানে পাটা একটু বাঁকা হয়ে যাচ্ছে এবং মানুষটা খোঁড়ায় 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 হাঁসের মতো করে হাঁটে। তো যারা এরকম ডিফর্মিটি ডেভেলপ করে ফেলেছে, খোঁড়ায় খোঁড়ায় হাঁটছে, তারা কি করতে পারে আসলে? প্রথমত তারা যারা ওবিস পেশেন্ট, ওভারওয়েট, তাদেরকে অবশ্যই ডায়েট কন্ট্রোল করে খাবার কন্ট্রোল, ওজন কমাইতে হবে। ওজন যদি না কমানো হয়, বলা হয় যদি আমরা যদি 10% ওজন কমাই, আমি 50% পেইন কমবে। আরেকটা মিথ আছে, সেটা হচ্ছে যাদের অস্টিওআর্থ্রাইটিস, তারা যদি ডায়াবেটিস থাকে, দেখা গেছে যে ব্যথার জন্য রোগীটা হাঁটতে পারছে না, এবং যেহেতু সে হাঁটতে পারছে না, তার ডায়াবেটিস বেড়ে যাচ্ছে। এই ধরনের যে সকল রোগী আপনার কাছে আসছে, তাদের জন্য স্যার আপনার পরামর্শ কি? ডায়াবেটিস তো উনি ওনার মতো নিয়ন্ত্রণ করছে মেডিকেশনের মাধ্যমে যতটুকু সম্ভব, বাট ওই রোগীগুলিকে আমরা আমাদের কাছে যারা আছে ওদের তো ফিজিওথেরাপির পাশাপাশি তাদের সাইক্লিংটা তারা করতে পারে নিয়মিত,
সাইক্লিং করলে তো তারা হাঁটতে পারছে না, আবার সাইক্লিংটা করতে পারছে। আবার যারা সাইক্লিংও পারছে না, আর যাদের ওই ক্ষমতাও নাই, আমরা কন্টিনিউয়াস প্যাসিভ মোশন যে জিনিসটা আমাদের আছে সেটা করে কিন্তু তার ওই মুভমেন্টটা কিন্তু বাড়ানো হচ্ছে। অর্থাৎ হাঁটার মতো করে কাজ করানোর জন্য যে এক্সারসাইজ গুলো আমাদের আছে সেগুলি আমরা কন্টিনিউয়াস প্যাসিভ মুভমেন্ট আমরা করছি, সাইক্লিং করছি, হ্যাঁ, বিভিন্ন ধরনের এক্সারসাইজ গুলি দিয়ে কিন্তু কিছুটা অন্তত ডায়াবেটিস নিয়ন্ত্রণ, হাঁটার বিকল্প হিসেবে কিছুটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে। এতে কিন্তু অনেকটা কমে আসে ডায়াবেটিসের মাত্রা। তুমি জানো যে এই কন্টিনিউয়াস প্যাসিভ মোশনে যে সাইক্লিং এর মতো যেটা আছে, অনেকে নিজেরা চালাতে পারে না, বাট যন্ত্র চালায়, এর মাধ্যমে অনেকটা হাঁটার বিকল্প হিসেবে আমরা কাজ করতে পারি। ওইটুকু এইভাবে অনেকটা ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনা যাবে ওই হাঁটার মাধ্যমে, যেটা আসে আর কি। আর আর হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস পেশেন্টের ব্যথা এনিওয়ে, তাকে ব্যথা শুধুমাত্র ওষুধ নয়, তাকে ফিজিওথেরাপি, এক্সারসাইজ, বিভিন্ন মডালিটিস এর মাধ্যমে তাকে ব্যথা কমাইতেই হবে। যত দ্রুত ব্যথা কমানো যাবে তত দ্রুত রোগীর অন্য দিকের যে পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত করা যাবে। এখন উনি যদি 6 মাস ব্যথা নিয়ে ভোগে, তাহলে 6 মাস কিন্তু তার ডায়াবেটিসের মাত্রা বাড়তি থাকবে, 6 মাস কিন্তু তার কিডনির ফাংশন কম থাকবে, 6 মাস তার লিভারের অ্যাক্টিভিটিস কমে যাবে। তাহলে আমার উদ্দেশ্য কি, আমি যদি দ্রুত তাকে ব্যথাটা কমে যদি তাকে নর্মাল লাইফস্টাইল নিতে পারি, তাহলে অন্য রোগের উপর তার চাপ কম পড়বে। যেমন একটা ব্যথা রোগী যদি দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ খায়, একটা রোগী স্ট্রোক রোগীর হিস্ট্রিতে দেখা যায় কি তার ছিল হাঁটু ব্যথা, হাঁটু ব্যথার কারণে উনি 5 বছর ব্যথানাশক ওষুধ খাইল। 5 বছর যখন একটা পেইন কিলার একটা রোগী খায়, তখন তার কিডনির ফাংশন কমে যায়, লিভারের ফাংশন কমে যায়, হার্টের ফাংশন কমে যায়, হার্ট প্রেশার তৈরি হয়ে যায়, সে প্রেশার ব্রেনে প্রেশার তৈরি করে, বিভিন্ন কারণে তার স্ট্রোকের কারণে চলে আসে। তো এই জন্য আমরা বলি যে ব্যথা আছে, ব্যথার কারণ আছে, এবং ব্যথার কারণ সমাধান করে তার ব্যথা কমাইতে হবে। আমরা ডাক্তার এস চক্রবর্তী স্যারকে পেয়ে গেছি। স্যার, আপনাকে স্বাগতম আজকে আমাদের আলোচনায়। ধন্যবাদ। ভালো আছেন আপনারা? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নেটওয়ার্ক একটু প্রবলেম করছিল, সো আপনাকে পেয়েছি, আসলেই ভালো হবে। তো একজন প্রশ্ন করেছে ব্যাক পেন আর পিএলআইডি নিয়ে কিছুটা শুনতে চায়, যদিও আমরা এতক্ষণ কথা বলছিলাম অস্টিও আর্থ্রাইটিস নিয়ে, হাঁটু ব্যথায় কি করা যায়। তো পিকে বণিক শুনতে চাইছে পিএলআইডি নিয়ে। স্যার, আপনি পিএলআইডি নিয়ে যদি কিছু বলেন, আশা করি যে তিনি উপকৃত হবেন। আসলে পিএলআইডি যেটা আমরা বলি, প্রোলাপস লাম্বার ইন্টারভার্টেব্রাল ডিস্ক, যা আমাদের মেরুদণ্ডে অনেকগুলো ডিস্ক আছে, যেমন সার্ভাইকালের 7টা ভার্টেব্রা আছে, ডরসালে আছে আমাদের 12 এবং লাম্বার আছে 5টা। তো 2টা ভার্টেব্রার মাঝখানে যে ইন্টারভার্টেব্রাল ডিস্ক থাকে, এই ডিস্ক যখন স্লিপ করে স্পাইনাল ক্যানেলের দিকে চলে যায়, তখন আমরা বলি পিএলআইডি বা প্রোলাপস লাম্বার ইন্টারভার্টেব্রাল ডিস্ক। এটা কোমর থেকে যদি ডিস্ক প্রোলাপস হয় সেটাকে আমরা পিএলআইডি। এটাকে অনেকে অনেকভাবে এটাকে এক্সপ্রেশন করে, যেমন অনেকে বলে আপনার লাম্বার স্টাইনোসিস হয়ে আছে, হ্যাঁ, অনেকে বলে স্টাইনোসিস শুনে ভয় পেয়ে যে এটা আবার কি জিনিস। অনেকে বলে আপনার চর্বি বেড়ে গিয়েছে, কেউ বলে মাংস বেড়ে গিয়েছে, কেউ বলে মাংস সরে গিয়েছে, এরকম বিভিন্ন ধরনের কথা আমরা শুনতে পাই। অ্যাকচুয়ালি এটাকে আমরা প্রোলাপস লাম্বার ইন্টারভার্টেব্রাল, এটাই স্পেসিফিক লেটেস্ট যে ডায়াগনোসিস বলা হচ্ছে এটাই। তো এটা হলে সাধারণত ব্যাক পেন হয়, ব্যাক পেন থেকে কখনো রেফার্ড পেন হতে পারে, পায়ের দিকে চলে যেতে পারে, পেশেন্ট হাঁটলে পা ভার হয়ে যেতে পারে, ঝিঝি ধরতে পারে। তো পিএলআইডি আসলে আমরা যেটা বলি 99% ক্ষেত্রে উইদাউট সার্জারি আমরা ফিজিওথেরাপি বা কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে এটাকে সম্পূর্ণরূপে সুস্থ করা সম্ভব। এটা আসলে ডায়াগনোসিসটা করে আমরা যদি প্রপার ট্রিটমেন্ট করি, এটা অনেকেই আছে যারা অনেক সময় ভুল রাস্তায় চলে যায়, পেইন কিলার খেতে খেতে খারাপের দিকে চলে যায়, ব্লাডার ইনকন্টিনেন্স হতে পারে, ফুড ড্রপ হয়ে যেতে পারে, বিভিন্ন ধরনের কমপ্লিকেশন গ্রো করতে পারে। কিন্তু ইনিশিয়াল স্টেজে আসলে একটা এমআরআই করে কনফার্ম করে তারপরে কমপ্লিট যদি আমরা এখানে ফিজিওথেরাপি দিই, কনজারভেটিভ ট্রিটমেন্ট, কখনো কখনো রেস্ট প্রয়োজন হতে পারে। যদি খুব সিভিয়ার ডিস্ক প্রলাপস হয় বা ডিস্কটা যদি মোবাইল হয়ে থাকে, মোবাইল ডিস্ক হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা বলি অ্যাক্টিভ বেড রেস্ট 3 থেকে 6 সপ্তাহ। অ্যাক্টিভ বেড রেস্টের সাথে ফিজিওথেরাপি অবশ্যই করতে হবে। 3 থেকে 6 সপ্তাহ চিকিৎসা করলে এটা 100% সুস্থ হয়ে যায়। অনেকে বলে যে কোমর ব্যথা হয়েছে, এটা আর জীবনে ভালো হবে না, এটা নেই, কবরে যেতে হবে। কথাটা আসলে আগের দিনে বলতো, এটা এখন আসলে আমরা ভুল প্রমাণ করে দিয়েছি যে কোমর ব্যথা আসলে ভালো রাখা, ভালো করা খুবই সহজ। ভালো করতে পারলে ভালো রাখা যাবে। যার যার কোমর তাকে তাকে কেয়ার করতে হবে। ধন্যবাদ। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক আশা করি অনেক উপকৃত হয়েছেন। উনি পিএলআইডি নিয়ে জানতে চেয়েছেন, প্রোলাপস লাম্বার ইন্টারভার্টেব্রাল ডিস্ক, সেটা নিয়ে কথা বলেছেন এসপি হসপিটালের চেয়ারম্যান এবং বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সভাপতি
ডাক্তার এস চক্রবর্তী স্যার। আমরা আবারও চলে যাবো ডাক্তার কামরুজ্জামান স্যারের কাছে। স্যার, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। থ্যাংক ইউ স্যার। তো আমরা আরেকটা, যখনই আমরা বাত ব্যথা নিয়ে কথা বলি, আরেকটা সমস্যা হয়, সেটা হচ্ছে অনেকে বলে যে মেরুদণ্ডের হাড়গুলো জোড়া লেগে যাচ্ছে, অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস। মেরুদণ্ডের হাড় একটা একটার সাথে জোড়া লেগে যায়, একটা একটার সাথে জোড়া লেগে যায়। এবং যারা মাঝারি বয়সী আমাদের ভাইরা আছেন, অল্প বয়স 30 বছরের কাছাকাছি এরকম বয়স, তাদের শুরু হয়ে যায়, কোমর থেকে শুরু হয়ে আস্তে আস্তে উপরের দিকে জোড়া লেগে যায়। তো তাদের জন্য অনেকে বলেন যে ফিজিওথেরাপি লাগবে না, করা যাবে না, হাড় ভেঙে যাবে। তাদের জন্য আসলে কি করা যায়, এই বিষয়টা আমাদের কিছু বলবেন? ফিজিওথেরাপি পেশাটা তো আসলে রোগী ভালো হয়ে যায়, এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। আমাদের দুর্ভাগ্য হচ্ছে ফিজিওথেরাপি নিয়ে যখন রোগী ভালো হয়ে যায়, তখন যারা অন্যান্য ডিসিপ্লিনে ফিজিশিয়ানরা আছে, তখন দেখলো যে না, রোগী তো ভালো হয়ে যাচ্ছে, দেওয়ার চিকিৎসা বন্ধ করে। সুস্থ করা যাবে না, ওকে পঙ্গুই রাখতে হবে। যতদিন পঙ্গু রাখা যাবে ততদিন কি হবে, ততদিন আমার ব্যবসা চলবে। এখন একটা অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস পেশেন্ট, তার ডিস্ক স্পেস কমে গেছে, হাড় ফিউশন হয়ে যাচ্ছে, মুভমেন্ট কমে যাচ্ছে। হ্যাঁ, এটা তো খুবই একটা সিম্পল বিষয় যে মানুষ শিক্ষা দরকার নাই, শিক্ষিত হওয়া দরকার নাই। মানুষ যখন মুভমেন্ট কমে যাচ্ছে, সে মুভমেন্টের চেষ্টা করে। ছোট একটা বাচ্চা যখন সে আটকা পড়ে যায়, একটা নড়াচড়া করতে পারে, সেও চেষ্টা করে কিভাবে যে হাতটা খুলবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের রোগীরা এবং আমাদের যারা চিকিৎসকরা আছেন, এতটাই দুর্ভাগ্য আমাদের যে একটা রোগী যখন অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস ডেভেলপ করে, তখন তার মুভমেন্ট রেস্ট্রিকশন হয়ে চলে আসে। তখন তাকে অনেক ক্ষেত্রে যখন ফিজিওথেরাপি দেওয়া হয়, মোবিলিটি বাড়ানো হয়, ইমপ্রুভমেন্ট করা হয়, ফ্লেক্সিবিলিটি বাড়ানো হয়, তখন ওই ক্ষেত্রে করা হয় কি, অনেক সময় ফিজিওথেরাপি বন্ধ করে দেওয়া হয়, বা রোগীরা বলে যে না, এই রেফার কেস হলে তো বিপদে আছি, আমরা রেফার কেস বলে দেয় যে না, আমরা ফিজিওথেরাপি এমুক চিকিৎসক পারমিশন দেয় নাই, রোগ আমার পারমিশন দিব আরেকজন। এখন এটা নিয়ে আমরা খুব দুর্ভাগ্যের মধ্যে কাটাচ্ছি যে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস রোগীকে কিভাবে সম্ভব ফিজিওথেরাপি ছাড়া, অ্যাক্টিভ এক্সারসাইজ ছাড়া, সুইমিং ছাড়া কিভাবে তাকে স্বাভাবিক জীবনে ফিরাবে, এবং এটা ইয়াং এজ থেকে শুরু হচ্ছে। কিন্তু আমার চক্রবর্তী স্যার কিছু বলো কি বিষয়ে? হ্যাঁ, আমি একটু অ্যাড করব। খুব সুন্দর আসলে যে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস আসলে এটা খুব ডেঞ্জারাস একটা প্রবলেম। এটা আসলে হেরিডিটারি জন্মসূত্রে, এটা বাপ দাদা থেকে অনেক সময় আমরা পেয়ে থাকি। এটা খুবই ভয়ঙ্কর এবং খুবই ক্রিটিক্যাল একটা ডিজিজ, যেটা আসলে আজও পর্যন্ত চিকিৎসা আবিষ্কৃত হয় নাই পৃথিবীতে, যেটা আসলে কিউরেবল না, বাট কেয়ারেবল। কিউর করা না গেলেও কেয়ার করতে হবে। তো অ্যানকাইলোজিং রোগীদের জন্য আমার একটা গুড সাজেশন যেটা আমরা বলে থাকি, যেটা আসলে এটা কোনো চিকিৎসা নাই পৃথিবীতে, কিন্তু গড একটা ট্রিটমেন্ট দিয়েছে, স্বয়ং ঈশ্বর বা আল্লাহ একটা চিকিৎসা দিয়েছে, যেটা সবাই আমরা জানি বাট অনেকে বুঝি না। যেমন আমি বলি 5 ওয়াক্ত নামাজ পড়া। নাস্তিক রোগীকে, এই অ্যানকাইলোজিং এর রোগীকে আমি নামাজ পড়াই দিচ্ছি। যখন বলেছে আপনি 5 ওয়াক্ত ফিজিওথেরাপি করতে হসপিটালে আসতে হবে, তো সেটাই ভালো নাকি 5 ওয়াক্ত নামাজ পড়া ভালো? তো চাকরি থাকবে না, কিছু থাকবে না, কিন্তু যদি আপনি নামাজ পড়ার কথা বলেন, তাহলে চাকরিও থাকবে, চিকিৎসা হবে, সুস্থও থাকবেন। তখন বলে স্যার আসলে নামাজ পড়াই তো ভালো, কারণ 5 বেলা ফিজিওথেরাপি করা বা ব্যায়াম করা। আমি যদি অফিস ছেড়ে বলি স্যার আমি ব্যায়াম করবো 12টার সময়, আমি যদি 3টার সময় বলি ব্যায়াম করবো, তো অফিসের বস বলবে আপনি ব্যায়ামই করে বেড়ান, আপনার আর চাকরি করার দরকার নাই। কিন্তু যদি 12টার সময় বলি স্যার নামাজ আজান দিয়েছে নামাজে যাব, 3টে আজান দিয়েছে নামাজে যাব, 5টা আজান দিয়েছে নামাজে যাব, তখন কিন্তু আর চাকরি নিয়ে কোনো সমস্যা থাকবে না। সো এক্সারসাইজ করাচ্ছে, নামাজ পড়া ভালো, এবং বাসায় যখন এক্সারসাইজ করবে ফিজিওথেরাপি, সেটা তো অবশ্যই সে করতে পারে। সুইমিং করতে পারে, যেটা আমাদের কামরুজ্জামান সাহেব, এখানে কোনো ডাউট নাই, নো ডাউট। যারা অ্যানকাইলোজিং আছেন তারা অবশ্যই ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ফিজিওথেরাপি তাদেরকে করতে হবে। ফিজিওথেরাপি ছাড়া এই পেশেন্ট, এই রোগীদেরকে কেয়ার করা কিছুতেই সম্ভব না। যেটা বললাম, নট কিউরেবল বাট কেয়ারেবল। জি স্যার, অনেক সময় যখন অ্যাডভান্স হয়ে যায়, তখন রোগী দেখা যাচ্ছে চেয়ারও বুঝতে পারে না, এক সময় লিমিটেশন আসতে আসতে এমন একটা অবস্থা। তারপরে শ্বাসে, মানে নিঃশ্বাসে চেস্টের মুভমেন্টও কমে যায়। কাজে এই সময় তো ফিজিওথেরাপি নিতেই হবে। কিছু প্রশ্ন এসেছে স্যার আমাদের অ্যানিমাল সায়েন্সে। জি স্যার, জি স্যার বলেন স্যার। আর্লি স্টেজে ধরা যারা পড়ে, তারা এই ভুলগুলা করার কারণে কিন্তু লেটে যে তারা দুর্ঘটনায় ঘটে। এবং যারা দুর্ঘটনায় পতিত হয়েছে, তাদের হিস্ট্রি হচ্ছে তারা চেয়ারে বসে নামাজ পড়ে, হাই কমোড ইউজ করে না, নিচে বসে না, এক্সারসাইজ করে না, যার কারণেই কিন্তু তাদের ড্যামেজ হয়ে গেছে এবং হিপ জয়েন্টের হিপ বলগুলো নষ্ট হয়ে গেছে, এভিএন হয়ে গিয়েছে, বিভিন্ন ধরনের আমরা রোগী পেয়ে থাকি। কিন্তু এটা শুধুমাত্র হয়েছে তাদের ভুল ইনফরমেশন।
তখন আবার আমরা থেরাপির মাধ্যমে আবার এটাকে আস্তে আস্তে নামাজ পড়া। আমি এখন আমার হাসপাতালে কতগুলো রোগী ভর্তি আছে যারা এখন নিচে বসে নামাজ পড়তে পারছে, এবং তারা, আমি বলেছি এটাই আপনাদের নাম্বার 1 মেডিসিন, যাই করেন তাই করেন, এটা বন্ধ করতে পারবেন না। অনেক ধন্যবাদ স্যার, অনেক চমৎকার একটা সাজেশন দিয়েছেন। নিউরো সায়েন্সে আমাদের এক ভাই আছেন যিনি কাজ করছেন এসসি শিকদার ফিজিওথেরাপিস্ট হিসাবে, এবং উনি কমেন্ট করেছেন, উনি বলেছেন যে কোমরে কোনো ব্যথা নাই, পিএলআইডি আছে, কোমরে কোনো ব্যথা নাই কিন্তু পায়ে ব্যথা, পায়ে চলে গেছে ব্যথা। এই সমস্ত সমস্যার এই ব্যথাটা কি সারবে? রোগী মাঝে মাঝে এই প্রশ্ন করে, ওদেরকে কি উত্তর দেওয়া যেতে পারে? একদম 100% সারবে, কনফিডেন্স সহকারে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, অবশ্যই সারবে। না সারার কিছু নয়, তবে অবশ্যই এটা ডায়াগনোসিস করতে হবে। আমি সবসময় বলি ফিজিওথেরাপি বিশেষজ্ঞ যারা আছে ধ্বংস করে দিতে পারে, এবং এই একটা মানুষ ধ্বংসের কারণে সেই থেরাপিস্টের জীবনটাও নষ্ট হয়ে যেতে পারে। সো এই ব্যাপারে সতর্ক থাকতে হবে, কারণ স্পাইনাল ক্যানেলে, স্পাইনাল কর্ডের মধ্যে অনেক সময় টিউমার থাকে। আমি অনেক রোগী পেয়েছি স্পাইনাল টিবি নিয়ে, টিবির কারণে ব্যথা হচ্ছে, টিউমারের কারণে ব্যথা হচ্ছে। তো যদি আমরা এটা কনফার্ম না করে ফিজিওথেরাপি দেওয়া শুরু করি তাহলে পেশেন্ট কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আমরা অনেক রোগী দেখেছি ভুল ট্রিটমেন্টের কারণে, ভুল ট্রিটমেন্ট না, আসলে মিসম্যানেজমেন্ট, মানে না বুঝে ফিজিওথেরাপি দেওয়ার কারণে ক্যান্সার হয়ে মারা গিয়েছে অনেক রোগী আছে। এই জন্য আমরা সবসময় বলি ফিজিওথেরাপি স্পেশালিস্টদেরকে প্রথম হচ্ছে ডায়াগনোসিস করতে হবে, 100% কনফার্ম ডায়াগনোসিস করতে হবে। শুধু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস দিয়ে ট্রিটমেন্ট করলে কিন্তু চলবে না। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস দিয়ে মেডিসিন দেওয়া যেতে পারে, নট ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি দিতে গেলে অবশ্যই তাকে কনফার্মেশন ডায়াগনোসিস করতে হবে, ডায়াগনোসিস ছাড়া ফিজিওথেরাপি দেওয়া উচিত না। তো যাদের পিএলআইডিসে পেইন পায়ে চলে যাচ্ছে, কোমরে যাচ্ছে না, এটা কিন্তু কমন, প্রচুর রোগী আমরা পেয়ে থাকি। এবং পেশেন্টের কমপ্লেন হচ্ছে হাঁটু ব্যথা, আগে কোমরে ব্যথা ছিল, ছাড় এখন কোমরে ব্যথা নাই, আমার কোনো কোমর নিয়ে কোনো টেনশন নাই, কোমরের চিকিৎসা দরকার নাই, আমার হাঁটু বাঁচান। তা হাঁটু কিভাবে বাঁচাবে? আসলে হাঁটুর উৎপত্তি তো কোমরে। লং টাইম ব্যাক পেইন, বাইলেটারাল বোথ নিজ জয়েন্ট পেইনের একটা মূল কজ, এটা আমার কথা না, এটা রিসার্চের কথা। সো এটা আমি বলছি না, এটা রিসার্চ বলছে। তো লং টাইম যদি ব্যাক পেইন নিয়ে কেউ আক্রান্ত থাকে, কেউ অ্যাটাক মানে সাফার করতে থাকে, অবশ্যই তাদের ব্যথা পায়ে চলে যাবে এবং হাঁটু ব্যথা হবে, হাঁটুর কার্টিলেজ ড্যামেজ হয়ে যাবে, অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করবে, আস্তে আস্তে ডিসেবল হয়ে যেতে পারে। সো অবশ্যই পায়ের নিচে যদি ব্যথা থাকে সেটার জন্য আমাদের কোমরের মেরুদণ্ডের এমআরআই করে রোগীকে দেখাতে হবে এবং রোগীকে কাউন্সিলিং করে তাদেরকে চিকিৎসা করতে হবে, তাহলে অবশ্যই রোগী সুস্থ হবে। কিন্তু আন্দাজে অনেক সময় দেখা যায় যে পায়ের এক্সরে করে নিয়ে আসছে, হাঁটুর নিচে ব্যথা, কাপ মাসেলে লম্বা একটা হাড়ের একটা এক্সরে করে নিয়ে আসছে, এক্সরে তো নরমাল, থাই এক্সরে করে স্যার, থাই এক্সরে করছে, লেগ এক্সরে করছে, এক্সরে লেগ বোথ ভিউ, দিস ইজ নট ডায়াগনোসিস, এটা কোনো ইনভেস্টিগেশনের সঠিক পদ্ধতি না। ইনভেস্টিগেশনটা অ্যাকচুয়ালি হয় হিস্ট্রির উপরে, আমরা পেশেন্টের হিস্ট্রি থেকেই বুঝতে পারি যে পেশেন্টের ডিজিজটা কোত্থেকে আসছে, কমপ্লেন শোনার পর বুঝতে পারি যে রোগটা কোত্থেকে উৎপত্তি হচ্ছে, আমরা উৎপত্তি স্থলে কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা করবো। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় ভুল জায়গায় পরীক্ষা নিরীক্ষা, তো পেশেন্ট সাফার করে, পেশেন্ট ভুল বোঝে যে ডাক্তার সাহেবের দরকার ছিল না তবু অনেকগুলো পরীক্ষা করলো, এটা কিন্তু একটা ভুল ইনফরমেশন, মিস ম্যানেজমেন্ট, মিস গাইডেন্স। এই জন্য আমাদের অনেক বদনাম, অনেকেরই অনেক বদনাম হয়। তবে অবশ্যই ইনফরমেশনের উপর ডিপেন্ড করে আমরা সেই জায়গা, নির্দিষ্ট জায়গায় পরীক্ষা করলেই রোগটা ধরা পড়বে, এবং রোগ না ধরে কোনো পেশেন্ট ট্রিটমেন্ট করা উচিত না। চিকিৎসাটা এটা আসলে একটা কম্বাইন্ড থেরাপি প্রয়োজন, সেখানে আসলে গ্রুপ অফ মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ প্রয়োজন। সেখানে রিউমাটোলজিস্ট থাকতে পারেন, মেডিসিন থাকতে পারেন, ফিজিওথেরাপিস্ট থাকতে পারেন, সকলের সমন্বিত চিকিৎসাটা করতে হবে। এখন আমার যে সেকশনটা, আমার হচ্ছে তার মুভমেন্টটাকে সঠিক পর্যায়ে রাখা, এবং ওই যে বাটন হোল ডিফর্মিটি, তারপর হচ্ছে সোয়ান নেক ডিফর্মিটি, যে ডিফর্মিটি গুলি গ্রো করছে, এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস দীর্ঘদিন থাকার ফলে যে রোগীগুলি যে ওই রিউমাটোলজিস্ট বা অন্যান্য মেডিসিন স্পেশালিস্টদের পরামর্শ ক্রমে দীর্ঘদিন তারা ওই স্টেরয়েড খাচ্ছে, মেথ্রোটেক্স জাতীয় ওষুধ, তারপর হচ্ছে সালফাসালাজিন, বিভিন্ন ধরনের ওষুধ, এবং বিশেষ করে তারা দীর্ঘমেয়াদী স্টেরয়েড খায়। সেই স্টেরয়েড গুলি খাওয়ার ফলে কি হচ্ছে, এক সময় বোনের ডেন্সিটি কমে যাচ্ছে, শরীরের বনে মিনারেল পরিমাণ কমে যাচ্ছে, এবং এই প্রবলেম গুলি কি হচ্ছে, যখন বেশি হয়ে যাচ্ছে তখন হচ্ছে কি একটা সময় পর রোগীর যখন মুভমেন্ট করছে না, তখন তার বিভিন্ন ধরনের ডিফর্মিটি আসতেছে হাতে, পায়ে, এবং ইভেন রিস্ট জয়েন্ট, এলবো জয়েন্ট, এগুলি কি হচ্ছে, ডিফর্মিটি গ্রো করছে। কারণ আমার যে উদ্দেশ্য হচ্ছে ফিজিওথেরাপি চিকিৎসার, তার ডিফর্মিটির মাত্রাটা যতটুকু সম্ভব কমিয়ে আনা। এবং আমরা কথা বলছিলাম যে রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে। স্যার ডক্টর এস চক্রবর্তী স্যার, আপনি যদি এটা কন্টিনিউ করেন স্যার।
হ্যাঁ, ধন্যবাদ। আসলে রিউমাটয়েড আর্থ্রাইটিস যেটা আসলে ডিজেনারেশন, এটা হচ্ছে আমাদের কার্টিলেজের ডিজেনারেশন হচ্ছে, যেটা মূলত স্মল জয়েন্ট গুলো ইনভলভমেন্ট হয় প্রথমত, তারপর আস্তে 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 বিগ জয়েন্ট গুলো ইনভলভমেন্ট হচ্ছে। তো প্রথমে আমাদের হাতে কিন্তু কার্টিলেজ ড্যামেজ হয়ে যায়, ফলে কি হচ্ছে, সে কিন্তু গ্রিপিং কোনো কিছু ধরতে গিয়ে আর ধরতে পারছে না। সো এটার জন্য যেটা কামরুজ্জামান বললো, যে আসলে এটা আমাদের যেটা প্রথম টার্গেট, সেটা হচ্ছে কার্টিলেজের ডিজেনারেশন হচ্ছে, এটা তো ন্যাচারাল প্রসেস হচ্ছে, এটার জন্য সাপ্লিমেন্ট অনেক সময় ইউজ করা যেতে পারে, যেমন আমরা গ্লুকোজামিন, ভিটামিন ডি, ক্যালসিয়াম, এটা সাপোর্ট হিসেবে ইউজ করছি। পাশাপাশি এখানে ফিজিওথেরাপির মূল ভূমিকা হচ্ছে মাসেল পাওয়ার বাড়ানো এবং জয়েন্টের ফ্লেক্সিবিলিটি নরমাল রাখা, জয়েন্ট রেঞ্জ অফ মোশনটাকে আমরা স্বাভাবিক রাখতে হবে। যতক্ষণ না আমরা জয়েন্ট রেঞ্জকে আমরা ঠিক রাখতে পারবো, ততক্ষণ ভিতরে ফ্লুইড সিক্রেশন থাকবে না, এবং ফ্লুইড সিক্রেশন না থাকলে কার্টিলেজ অটোমেটিক ন্যাচারালি ড্যামেজ হয়ে যাবে আরো বেশি। তো যে কারণে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অস্টিওআর্থ্রাইটিস রোগীদেরকে বলি অবশ্যই এক্সারসাইজ করে প্রত্যেকটা জয়েন্টকে 100% ফ্রি রাখতে হবে, সেটা স্মল জয়েন্ট, বিগ জয়েন্ট, সব জয়েন্টকে, এবং জয়েন্টের সারাউন্ডিংস যত মাসেল আছে, মাসেল গুলাকে অবশ্যই স্ট্রং রাখতে হবে। যতক্ষণ মাসেল স্ট্রং থাকবে, জয়েন্টের ফ্লেক্সিবিলিটি থাকবে, ততক্ষণ আপনার কোনো সর্বনাশ। আমি একটু অ্যাড করি, জি ওই যে চক্রবর্তী স্যার একটু অ্যাড করলাম আমি, যে ডিফর্মিটি যখন সিভিয়ার পর্যায়ে চলে যায়, একদম কমপ্লিট ডিফর্মিটি, রোগী তখন কি করে, স্পুন দিয়েও খেতে পারে না। ওই যে ওই সময় যে বলা হয় যে অনেকে সার্জারি, আমার মনে হয় না যে সার্জারি করে কোনো রোগী রিকভারি আসবে। আর্থ্রাইটিসের রোগী কখনো আসার কথা না। ওই যে স্যারের কথা একমত যে আমার এনিওয়ে তার ওই যে মোবিলিটি ঠিক রাখতে হবে, রেঞ্জ অফ মোশনটা যাতে প্রাথমিক অবস্থা থেকে ঠিক রাখা যায়। আর সে কারণে আমার প্রয়োজন আসলে আমাদের যথেষ্ট প্রচারণা এবং আমাদের মোটিভেশনাল ওয়ার্ক, এবং এই প্রচারণা যদি ব্যাপক হারে আমরা করতে পারি, যে রিউমাটয়েড আর্থ্রাইটিস প্রাথমিক অবস্থা থেকে যদি অন্তত একটা টিম ওয়ার্কের সাথে, একটা টিমের সাথে একটা রোগী যুক্ত থাকে, ফিজিওথেরাপিস্ট, ডিসএবিলিটি কমে যাবে, প্রিভেনশন ডিসএবিলিটি ইন বাংলাদেশ, কারণ সোসাইটি রিউমাটয়েড কখনো ডিসএবিলিটি কমাতে পারবে না। তাহলে ডিসএবিলিটি কমানোর জন্য ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হতেই হবে, তাকে অ্যাক্টিভ রাখতে হবে। আদারওয়াইজ ফিজিওথেরাপির মধ্যে বেশিরভাগ ফিজিওথেরাপিস্টদের কাজে এখানে বেশি গুরুত্ব। আদারওয়াইজ রিউমাটয়েড যদি যতই চেষ্টা করো, প্রিভেনশন এবং ট্রিটমেন্ট দুটাই কিন্তু ফিজিওথেরাপির মধ্যে চলে আসছে, ট্রিটমেন্ট এবং প্রিভেনশন দুটাই। সো প্রিভেনশনও করতে হবে, আবার ট্রিটমেন্টও করতে হবে, সো দুটাই এখানে চলে আসছে। জি জি, আমরা আরো কথা বলবো। আমরা আরেকটা মেজর রিউমাটোলজিক্যাল না বললে আমরা যদি বলি আর্থ্রাইটিক প্রবলেম, সেটা হচ্ছে গাউট, সেটা নিয়ে আমরা কথা বলবো। কিন্তু তার আগে একজন দর্শক প্রশ্ন করেছেন, তিনি বলেছেন আব্দুল্লাহ মামুন, তিনি বলেছেন 1.5 বছর আগে আমার বাম হাঁটুতে আঘাত পেয়েছেন, 1.5 বছর আগে, এবং ডাক্তারের শরণাপন্ন হয়ে এমআরআই করেছেন, এবং তিনি কন্ডোমেলেশিয়া প্যাটেলা রোগে উনি ভুগছেন। 1 বছর ধরে বিভিন্ন ওষুধ সেবন করছেন, হাঁটু ব্যথা কমছে কিন্তু পুরোপুরি ভালো হচ্ছে না, এখনো হালকা ব্যথা হচ্ছে। গত 6 মাস ফিজিওথেরাপিস্টের দেখানো ব্যায়াম করছি। উনি জানতে চাচ্ছেন যে ওনার ব্যথা পুরোপুরি ভালো হবে কিনা। ওনার বয়স 33 বছর। দর্শক, কন্ডোমেলেশিয়া প্যাটেলা সেটা আসলে আমাদের যে পাটি আছে হাঁটুর প্যাটেলা, সেটার পোস্টেরিয়র পার্টে, পেছনের পার্টে যে কার্টিলেজ গুলো থাকে, তো সেখানে এই যে নরম হাড় গুলো থাকে, সেখানে আসলে ক্ষয় হয়, ডিজেনারেশন হয়, এই ধরনের সমস্যা হয়। আপনি উল্লেখ করেননি আপনি কোন স্টেজে আছেন কন্ডোমেলেশিয়া প্যাটেলার, আপনি এক্সারসাইজ করছেন, উনি জিজ্ঞেস করছেন উনি পরিপূর্ণরূপে সুস্থ হবেন কিনা। আমি প্রথমেই যাবো ডাক্তার এস চক্রবর্তী স্যারের কাছে। স্যার, আপনি যদি কিছু বলেন। হ্যাঁ, এটাকে আসলে যে কন্ট্রোল করতে হবে, অবশ্যই সে সুস্থ হবে, বাট তাকে ফিজিওথেরাপিটা স্ট্রংলি করতে হবে। এটা আসলে মাসেলকে বিল্ড আপ করতে হবে, কারণ এই যে কার্টিলেজটা ইনজুরির কারণে কার্টিলেজটা ড্যামেজ হয়ে যাচ্ছে এবং সেখান থেকে ইনফেকশন হচ্ছে। তো আমরা যদি মাসেলকে স্ট্রং রাখতে পারি, জয়েন্টের রেঞ্জকে আমরা যদি ফুললি কিউর করতে পারি, যদি এখানে জয়েন্ট রেঞ্জ অফ মোশন যদি কোনো মতে কম থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু তার ব্যথা কোনোদিন সে ব্যথা মুক্ত থাকবে না। সো তাকে 100% জয়েন্ট রেঞ্জ অফ মোশন আনতে হবে এবং 100% মাসেল পাওয়ার এনে বডি ফিটনেস তৈরি করতে হবে, তাহলেই সে কিন্তু পেইন মুক্ত থাকবে, আদারওয়াইজ সম্ভব না। সো এখানে ফিজিওথেরাপি যিনি করছেন বা ফিজিওথেরাপি নেওয়ার সময় এটা ওনাকে বুঝতে হবে যে মাসেলকে স্ট্রং করতে হবে, বিল্ড আপ করতে হবে, বিকল্প কোনো রাস্তা নেই, এবং জয়েন্টকে ফ্রি করতে হবে, তাহলেই সে পেইন মুক্ত থাকবে। কারণ এখানে যত লোড পড়বে ব্যথা তত বাড়তে থাকবে এবং সমস্যা দিন দিন এটা আরো বেড়ে যাবে, এবং যত ফ্লেক্সিবিলিটি কম থাকবে এখানে ফ্লুইড সিক্রেশন কমে যাবে, আস্তে আস্তে ড্রাই হয়ে যাবে এবং এটা আরো পেইনফুল হয়ে যাবে। আরেকটু অ্যাড করে আমি, ওখানে দেখাও যে রোগীর যে কন্ড্রোপ্যাটেলি, ওখানে কি স্টিফনেস ডেভেলপ করছে কিনা, তার কোনো এই ওসিফাই হয়ে গেল কিনা, মাসলটা খুব হার্ড হয়ে গেল কিনা, ওইগুলি কিন্তু যে ফিজিওথেরাপির চিকিৎসা করছেন ওইটাকে দেখে কিন্তু আসলে ওনার ফিজিওথেরাপি প্ল্যানটা ওইভাবে তৈরি করবে। আমি চক্রবর্তী স্যারের সাথে অ্যাড করলাম যে ওই ফিজিওথেরাপিস্ট তখন দেখবেন
তার যদি স্টিফনেস থাকে এক ধরনের ফিজিওথেরাপি প্ল্যানটা উনি চেঞ্জ করবে। তার যদি ওই অনেক সময় মাসল ওসিফাই হয়ে নিচের অংশগুলি সেখানে আরেক ধরনের ইয়া করবে, ফিজিওথেরাপি লাগবে। জি দর্শক, আমরা আমরা আরো কথা বলবো। আপনারা দেখছেন এসপি হসপিটাল নিবেদিত ফিজিওথেরাপি নিয়ে অনুষ্ঠান ডক্টর চেম্বার। আজকের অতিথি আছেন যথাক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর কামরুজ্জামান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উনি ফিজিওথেরাপিস্ট এবং বিশিষ্ট ফিজিওথেরাপি ডাক্তার এক চক্রবর্তী স্যার। আপনারা অনুষ্ঠানে দেখছেন চ্যানেল এইচ এর ফেসবুক পেজে এবং jagobidy.com/চ্যানেল এইচ এ। আপনাদের আরো প্রশ্ন আছে, এ ফাঁকে আমরা একটু জিজ্ঞাসা করে নিব গাউট নিয়ে, মানে হাইপার ইউরিকেমিয়া এই টাইপের একটা সমস্যা, ইউরিক অ্যাসিড বেড়ে যায় শরীরে। তো আমরা প্রথমে জানতে চাইবো ডাক্তার এক চক্রবর্তী স্যারের কাছে এবং তারপর ডাক্তার কামরুজ্জামান স্যারের কাছে, ইউরিক অ্যাসিড বেড়ে গেলে আমাদের যে ব্যথাগুলো বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা কি করতে পারি স্যার? অ্যাকচুয়ালি ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে, এটা একটা প্রবলেম, এটা ব্লাড থেকে হচ্ছে। সো এটা আমাদের প্রথমত ফুড কন্ট্রোল করতে হবে, ফুড ইনহ্যাবিট গুলা কিছুকে কন্ট্রোল করতে হবে। পাশাপাশি প্রথমে যে ইনফ্লামেশন থাকে সেখানে কিছু ইনফ্লামেটরি ড্রাগস দরকার আছে এবং এখানে আইস থেরাপি ভালো কাজ করে ইনিশিয়াল স্টেজে। তারপরেই আপনারা যেটা বলছি আমরা ইউরিক অ্যাসিড কন্ট্রোল করার জন্য এখানে কিছু মেডিসিন ইউজ করা যেতে পারে, যেমন ইউরিক অ্যাসিডের যে ওষুধগুলো পাওয়া যায় সেগুলো আমরা ব্যবহার করতে। পাশাপাশি এখানে ফিজিওথেরাপি খুবই ভালো কাজ করবে, কারণ এখানে জয়েন্ট কিন্তু আস্তে আস্তে স্টিফ হয়ে যায়। ইউরিক অ্যাসিড বেড়ে গেলে সাধারণত আমরা যেটা বলি যে আমাদের যে পায়ের যে বুড়ো আঙুলটা থাকে সেটার যে জয়েন্টটা, এখানে ইনফ্লামেশনটা হয় প্রথমত, এবং সেটার কারণেই তীব্র পেন হয়, পেশেন্ট হাঁটতে পারে না। সো এটার জন্য ফিজিওথেরাপি কাজ করবে, যে এখানে ফ্লেক্সিবিলিটি আমাদের সেই একই কথা যে মাসেলকে স্ট্রং করতে হবে, ফ্লেক্সিবিলিটি ভালো রাখতে হবে যেন স্টিফনেস গ্রো না করে। স্টিফনেস গ্রো করলে আস্তে আস্তে ডিফর্মিটি হয়ে যায়। অনেক রোগী আছে যারা ইউরিক অ্যাসিডে আক্রান্ত, তারা লং টাইম ইফেক্টের কারণে তাদের কিন্তু এই পায়ের আঙ্গুলগুলো বাঁকা হয়ে গিয়েছে, তারা কিন্তু ডিফর্মিটি গ্রো করেছে। সো তাদের সতর্কতা কার্টিলেজ ড্যামেজ না হয়ে যায়। পাশাপাশি ইউরিক অ্যাসিড কন্ট্রোল করার জন্য যেমন আমরা বলি রেড মিট গুলো না খাওয়ার জন্য, শিমের বিচি জাতীয় খাবার বা যেগুলো খাবারে ইউরিক অ্যাসিড বেড়ে যায় সেই খাবারগুলোকে মানে প্রিভেনশন করা উচিত, সেই খাবারগুলো অ্যাভয়েড করে যাওয়া উচিত। তাহলে পেশেন্টটা কন্ট্রোলে থাকবে এবং ইউরিক অ্যাসিড যেন না বাড়ে সেই জন্য কিছু মেডিকেশন, ইউরিক অ্যাসিড ওষুধ খাওয়া উচিত, তাহলে এটা কন্ট্রোলে রাখা সম্ভব। আসলে ইউরিক অ্যাসিড যদি ব্লাডে ইউরিক অ্যাসিড কন্ট্রোল রাখা যায় তাহলে এই সমস্যা তার কিন্তু আর আসবে না। সো এটা ট্রিটমেন্ট করে কিউর করে রাখা সম্ভব। এই ইউরিক অ্যাসিড যে এই যে একটা আমাদের কমপ্লেনটা আসে যে আমার গাউটে আর্থ্রাইটিস, এবং এই একবার যার ইউরিক অ্যাসিড একবার বাড়ে তার কিন্তু বারবার বাড়ে, এবং এই প্রবলেম কিন্তু তার কিছুদিন পর পর বারবার দেখা যায় শরীরে। সে উনি কি বারবারই উনি ওই যে একই ট্রিটমেন্ট করছে, পেন কিলার নিচ্ছে, স্টেরয়েড নিচ্ছে, মানে অ্যান্টি ইউরিক অ্যাসিড ড্রাগ যেটা ফেবোস্টেট নিচ্ছে, তারপর নিচ্ছে ওই এস্তরিক জাতীয় ওষুধগুলি তারা নিচ্ছে। ওকে, এগুলি নিয়ে, কিন্তু এগুলির পাশাপাশি আমাদের যে ফিজিওথেরাপিস্টের ভূমিকাটা হচ্ছে আমাদের কি, ওই যে পেইনটা যখন হলো, পেইনের কারণে তার মুভমেন্ট রেস্ট্রিকশন হয়ে যাচ্ছে, এবং দীর্ঘদিন যদি মুভমেন্ট রেস্ট্রিক্টেড থাকে তখন আমার কি হয়, মাসলকে এই যে ছোট ছোট মাসল গুলি স্টিফ হয়ে যায়। স্টিফ গুলি হওয়ার পরে সে স্বাভাবিক চলাচল করতে ব্যাহত হয়। অর্থাৎ আমার কাজ হচ্ছে তার মুভমেন্টটাকে সচল রাখা, মাসল গুলি স্টিফনেসটাকে দূর করা এবং তাকে ওই মুভমেন্ট রেঞ্জ অফ মোশনটাকে সঠিক রাখা, ওটা হচ্ছে আমার ফিজিওথেরাপিস্টের উদ্দেশ্য। এই ক্ষেত্রে আমি বলবো যে গাউটে আর্থ্রাইটিসের ক্ষেত্রে যদি ফিজিওথেরাপি, কোনো পেশেন্ট যদি ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অন্তত যে ফিজিওথেরাপি ব্যায়ামগুলি অন্তত করে, তাহলে অনেক ক্ষেত্রে রোগীদের ইমপ্রুভমেন্ট অর্থাৎ উন্নতির মাত্রা অনেকটা বেড়ে যাবে এবং রোগী অনেকটা স্বাভাবিক থাকবে। যে অনেক ধন্যবাদ। অনেক কমেন্ট আসছে, কমেন্ট করেছেন প্রত্যন্ত অঞ্চলে আর্থ্রাইটিস সমস্যা যারা ভুগছেন তারা কিভাবে এই অপরিহার্য ফিজিওথেরাপি চিকিৎসা আওতায় আসতে পারে, যারা প্রত্যন্ত অঞ্চলে আছেন এ ব্যাপারে জানতে চেয়েছেন। সেই সাথে ঘরোয়াভাবে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে এই বিষয়ে জানতে চেয়েছেন। আরেকজন জানতে চেয়েছেন শামীম হাসান, তিনি বলেছেন তার মা 57 বছর বয়স, 8.5 মাস আগে স্ট্রোক করে লেফট সাইড প্যারালাইজড হয়ে যায়, এখনো বেড রিডেন, মানে বিছানায় শুয়ে আছেন। তিনি স্ট্রোক করেছেন 8 মাস আগে। করোনার আগে বাসায় উনি ফিজিওথেরাপি নিতেন, কিন্তু করোনার কারণে ফিজিওথেরাপি নেওয়া বন্ধ আছে এবং তার ছেলে বিভিন্ন সময় ফিজিওথেরাপি চিকিৎসার যে এক্সারসাইজ গুলো সেগুলো তিনি করে দেন। এখন উনি কি করবেন? উনি কি বাসায় কন্টিনিউ করবেন নাকি কোনো সেন্টারে নিয়ে আসবেন? এই বিষয়ে সমাধান চেয়েছেন ডক্টর কামরুজ্জামান স্যার। আপনি যদি প্রথমে বলেন তারপরে স্যার যদি বলেন। শরণাপন্ন হয়ে তার
সম্পূর্ণ সুপারভিশনে তাকে কমপ্লিট ফিজিওথেরাপি চিকিৎসা করতে হবে। আর উনি যেহেতু বললো যে 8 মাস উনি ফিজিওথেরাপি করে নাই, নিশ্চয়ই ওনার মাসল পাওয়ার উইক হয়ে গিয়েছে, কিছু মাসল স্টিফ হয়ে গিয়েছে, শোল্ডার জয়েন্ট স্টিফ হয়ে গিয়েছে, এবং দেখেন যে এখন উনি এবং হাতের মুভমেন্ট ক্ল হয়ে গিয়েছে এবং টেন্ডো অ্যাকিলিস টাইট হয়ে গিয়েছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি উনি কষ্ট পাবে দেখবে আমার মনে হচ্ছে যে ওনার শোল্ডার জয়েন্ট স্টিফ হয়ে যাওয়াতে উনি এখন রাতে যখন ঘুমায় তখন ওনার এই রিফ্লেক্স সিম্প্যাথেটিক ডিস্ট্রফি কাজ করছে এখানে, যে প্রচন্ড পেইন হবে শোল্ডার জয়েন্টে যদি 8 মাস উনি ফিজিওথেরাপি না করে থাকেন। তবে এখন পরামর্শ হচ্ছে অবশ্যই কোনো রিহ্যাব সেন্টারে রেখে কমপ্লিট ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধানে ফিজিওথেরাপি নিতে হবে, এটা আমার পরামর্শ। স্যার আপনি চক্রবর্তী স্যার যদি কিছু বলেন স্যার, প্রশ্নটা সুন্দর বলেছে আমাদের কামরুজ্জামান সাহেব। আসলে স্ট্রোকের যে ফিজিওথেরাপি, এটা বাসায় আসলে ছেলেমেয়েরা কতটা ভালো দিতে পারবে আমি জানি না। অ্যাকচুয়ালি স্ট্রোকের ফিজিওথেরাপি আমরা বলছি রি এডুকেশনাল ফিজিওথেরাপি। অ্যাকচুয়ালি ফিজিওথেরাপির মধ্যে কিন্তু বিভিন্ন টাইপ আছে। এখন রি এডুকেশনাল স্ট্রোক করে যেটা হচ্ছে, যেটা কামরুজ্জামান বলে যে স্ট্রোকে যে হেমিপ্লেজিয়া হচ্ছে, এই হেমিপ্লেজিয়া বা হেমিপ্রেসিসের কোনো পৃথিবীতে ওষুধ তৈরি হয় নাই। অনেক রোগীরা মনে করে তো আমি তো ওষুধ খাচ্ছি ভালো হয়ে যাবে। আসলে ওষুধটা কেন দেওয়া হয়? ওষুধটা দেওয়া হয় স্ট্রোকটা যেন আবার সেকেন্ড টাইম না হয়, বাট তারপরেও হতে পারে, কিন্তু এই ওষুধটা না খেলে দ্রুতবার বারবার স্ট্রোক করবে, পেশেন্ট মারা যাওয়ার চান্স থাকে, যে কারণে তাকে প্রিভেনশন করার জন্য মেডিসিন দেওয়া হচ্ছে। কিন্তু যে স্ট্রোকের কারণে প্যারালাইসিস হয়ে গেছে সেটা কোনো ওষুধ নাই। রোগীদেরকে বোঝাতে হবে, রোগীদেরকে এক্সপ্লেইন করতে হবে এটার অনলি ওয়ান ট্রিটমেন্ট ফিজিওথেরাপি, বাট নো মেডিসিন, কোনো ওষুধ নাই। ফিজিওথেরাপি হচ্ছে এটার মূল মেডিসিন। তো ফিজিওথেরাপির মধ্যে আসছে রি এডুকেশন, মানে অ্যাকচুয়ালি পেশেন্টে তো স্ট্রোক করেছে ব্রেনে, সো আমরা ট্রিটমেন্ট কিন্তু ব্রেনের করব, বাট ব্রেনের ট্রিটমেন্ট করতে গেলে আমাদের মাধ্যম থাকে বিভিন্ন অর্গান, হাত পা চোখ নাক কান, এইগুলো আমরা তখন কাজ করি। যদি পেশেন্ট দেখা যাচ্ছে ঘুমাচ্ছে, সেখানে কেউ এক্সারসাইজ দিচ্ছে, তাহলে সেই পেশেন্ট কিন্তু আরো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বা পেশেন্টের অন্যদিকে মনোযোগ আছে, কেউ ব্যায়াম দিচ্ছে, সেটা আরো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখানে পেশেন্টকেই করতে হবে, আমরা যেটা বলছি অ্যাক্টিভ অ্যাসিস্টেড অর অ্যাক্টিভ রেজিস্টেড অর অ্যাক্টিভ এক্সারসাইজ, বাট নট প্যাসিভ এক্সারসাইজ। সো সাধারণত বাসায় যেটা করেন সব ছেলে মেয়েরা বা নিজেদের রিলেটিভরা যেটা করে, প্যাসিভ এক্সারসাইজ করে। মনে করে আমি তো ব্যায়াম করাচ্ছি, এতে কি হচ্ছে, রোগীদের টোন বেড়ে যাচ্ছে, রোগীরা পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাচ্ছে, চিরজীবনের জন্য পঙ্গু হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুবই ডেঞ্জারাস। স্ট্রোক রোগীদের জন্য ড্যামেজ করার জন্য প্যাসিভ এক্সারসাইজ যথেষ্ট। অনেক আছে শেক দিচ্ছে, হিট দিচ্ছে, হিট দিয়ে মনে করো যেখানে সেন্সেশন নাই সেখানে হিট তো দেওয়াই প্রশ্নই আসে না, কিন্তু গ্রামে যে ঠিকই দিচ্ছে। আগে তো কবিরাজি হতো, এখন ঘরে বসেই এখন ট্রিটমেন্ট চলছে, এটা আরো ডেঞ্জারাস। কবিরাজ যা করতে চাচ্ছে বেশি খারাপ করছে। সো আমি মনে করি প্রত্যেকটি স্ট্রোক পেশেন্টের অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞর কাছ থেকে প্রতিটা জিনিস জেনে আসতে হবে, কিন্তু সেটা জেনে এসে যে 8 মাস করা কিন্তু যাবে না। কারণ হলো কি, আমরা যদি একটা এক্সাম্পল দিই, যে আমি স্কুলে একটা বাচ্চাকে পাঠিয়েছি, সে স্কুলে পড়াশোনা করে, তো টিচার তাকে শিখিয়ে দিল। এখন আমি যদি বলি স্যার আপনি ওকে বই দিয়ে দেন, 1 বছর পর এসে দেখা করবো, 1 বছর পড়া দিয়ে দেন, তো 1 বছরের পড়া দিলে ওই ছেলে জীবনেও কোনো পড়াশোনা করতে পারবে না। ওকে একদিনের পড়া দিতে হবে। আজকে মুখস্থ করে সে কালকে যদি দিতে পারে, পরশুদিন নতুন টাস্ক দিতে হবে। যদি কালকেটা না দিতে পারে, পরশুদিন কিন্তু নতুন টাস্ক দেওয়া যাবে না, ওটাকেই দিতে হবে। ঠিক তাই একজন ফিজিওথেরাপি স্পেশালিস্ট হচ্ছে একজন স্ট্রোক পেশেন্টের জন্য এজ এ টিচার। সো তাকে বলে দিবে যে আপনি এই কাজগুলো আপনি করবেন, এটা করতে যে কয়দিন লাগে সেই কয়দিন ওটা চলবে, এবং ওটা চেঞ্জ হয়ে যাবে। তখন কিন্তু এখানে আরো নতুন কিছু অ্যাড হবে। চেঞ্জ হতে 7 দিন লাগতে পারে, 10 দিন লাগতে পারে, 15 দিন লাগতে পারে, 5 দিন লাগতে পারে, একদিনও হতে পারে। এই যে চেঞ্জটা হচ্ছে, এই চেঞ্জ হওয়ার পরেই কিন্তু আবার নতুন টাস্ক দিতে হবে। এটাই হচ্ছে রি এডুকেশন, এজ এ টিচারের মতো কাজ করতে হবে। আমার এখানে একটা রিসেন্ট একটা রোগী আসলো, এই রোগীটা স্ট্রোক করেছে 9 মাস আগে। তো তার ফিজিওথেরাপি হচ্ছে, রোগীটা ফরিদপুরে, করোনার কারণে আসতে পারে না, করোনার জাস্ট আগেই তার স্ট্রোকটা করেছে, ঢাকায় আসতে পারে না। তো করোনা তো আমার সাজেশন অনুযায়ী ট্রিটমেন্ট চলছে, আমি ওখানে একজন অ্যাসিস্ট্যান্ট কাজ করছে, ভালোই ইমপ্রুভমেন্ট হচ্ছে। পেশেন্টের কথা হলো তো আমি একা একা হাঁটতে পারি না, পেশেন্টের পায়ের জোর আছে, হাতের জোর আছে, সব পারে, কিন্তু একা হাঁটতে পারে না। তার হাঁটতে গেলে লাঠি লাগে, সে সাপোর্ট ছাড়া হাঁটতে পারে না, অথবা লোককে ধরে হাঁটতে হয়। তো 8 মাসে কেন হাঁটতে পারে না, আমার কাছে চলে আসলো, আমি দেখলাম। তো আসার পরে আমি জাস্ট 1 ঘন্টার মধ্যেই আমি রিকগনাইজ করলাম যে তার ব্যালেন্স ইমপ্রুভমেন্ট আসে নাই। তাকে প্রচুর পরিমাণে সব এক্সারসাইজ করানো হয়েছে, কিন্তু ব্যালেন্সিং এক্সারসাইজটা তাকে কেউ করায় নাই। আমি তাকে 7 দিন সময় দিলাম যে এই ব্যালেন্সিং এক্সারসাইজটা আপনি 7 দিন করবেন। 7 দিন পর আমি দেখবো, 7 দিন ব্যালেন্সিং এক্সারসাইজ করার পরে পেশেন্ট এসে বলে স্যার আমার আর লাঠি লাগে না।
এখন এই যে 7 দিনের মধ্যে তার ব্যালেন্স বেড়ে গিয়েছে, ব্যালেন্স চলে এসেছে, আমি যদি এটা না দেখা দিতাম সে কিন্তু এইভাবে আরো 2-4 বছর চলতো। তো চলতে চলতে দেখা তো সারা জীবন তার লাঠি লাগতো, এরপরে কি হতো সে ডিপেন্ডেন্ট হয়ে যেত, এবং পরবর্তীতে 2-1 বছর পর যায় এই ব্যালেন্স কিন্তু আর বাড়ানো যেত না, কারণ ততক্ষণে তার ব্রেন কিন্তু পার্মানেন্টলি এখানে ফিক্সড হয়ে গিয়েছে। তখন কিন্তু নতুন টাস্ক আমি তার দিতে পারতাম না। যেমন একটা বাচ্চাকে যদি আমরা 5 বছর স্কুলে না দিয়ে 10 বছর স্কুলে দিই, তো 10 বছরে ক্লাস 1-এ দিলাম একজনকে আর 5 বছরে ক্লাস 1-এ দিলাম একজনকে, দুইজন কিন্তু কখনোই ভালো স্টুডেন্ট সমান হবে না। 5 বছরেরটা ব্রিলিয়ান্ট হয়ে যাবে আর 10 বছরেরটা কিন্তু ওই রকম ঠেলে গুজে কোনো রকম চলবে, কারণ তার ব্রেন কিন্তু ম্যাচিউরড হয়ে গিয়েছে, তখন তাকে শেখানো ডিফিকাল্টিস। সেই কারণে বলছি স্ট্রোক পেশেন্টদেরকে যত দ্রুত সম্ভব ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী স্পেসিফিক চিকিৎসাগুলো নিতে হবে, টাইম টু টাইম যোগাযোগ করতে হবে। একবার ব্যায়াম শিখে সারা জীবন বাসায় করলে ভালো হয়ে যাবে, এটা ভুল রাস্তা, এটা কখনোই করা যাবে না। অনেক ধন্যবাদ। আসলে আমরা সময়ের পেছনে চলে গেছে, আজকে অনেক দর্শকদের অনেক আগ্রহ ছিল, আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা প্রশ্ন করেছেন। আমরা প্রতিদিনই আছি রাত 9টা থেকে, আপনারা থাকবেন এবং আপনারা আপনাদের প্রশ্নগুলো নিয়ে আমাদের সাথে কথা বলবেন। আমি ধন্যবাদ জানাতে চাই ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান, চট্টগ্রাম থেকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপিস্ট, উনি জয়েন করেছেন, এবং ডক্টর এস চক্রবর্তী স্যারকে জয়েন করার জন্য। আপনাদের দুজনকে ধন্যবাদ। স্যার, আপনারা যদি শেষে কিছু বলার থাকে, কামরুজ্জামান স্যার। ধন্যবাদ। আমরা বলতে চাই যে আমাদের যে বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন 2018 অনুযায়ী যে ফিজিওথেরাপিস্টদের যে কাজ, অর্থাৎ প্রতিবন্ধিতা এবং প্রতিবন্ধিতার ঝুঁকি নিরসনে আমাদের যা যা দায়িত্ব রয়েছে, প্রতিবন্ধিতা হচ্ছে যারা ডিজেবল হয়ে গিয়েছেন, আর প্রতিবন্ধিতার ঝুঁকি বলতে আমরা বুঝি যারা বিভিন্ন ধরনের ঘাড় ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, বিভিন্ন জয়েন্ট স্টিফনেস, স্ট্রোক জনিত হেমিপ্লেজিয়া, আমরা বিভিন্ন ধরনের এই প্রতিবন্ধিতার ঝুঁকিতে আমরা যারা আছি তাদের পুনর্বাসনের জন্য যে আইন তৈরি করা হয়েছে এবং যে আইন অনুসরণে ফিজিওথেরাপিস্টরা চিকিৎসা এবং পুনর্বাসন সেবা দিবেন, আমরা চাই সেই সেবার মাধ্যমে, সেই চিকিৎসা সেবার মাধ্যমে একটা রোগীদেরকে পূর্ণাঙ্গ ফিজিওথেরাপি প্রেসক্রিপশন এবং ফিজিওথেরাপি পুনর্বাসন সেবা দিতে চাই। এবং এই মেসেজটি আমরা আমাদের দর্শকদের পৌঁছাতে চাই যে ফিজিওথেরাপি চিকিৎসা অবশ্যই একজন ফিজিওথেরাপিস্ট অথবা বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধানে করুন। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। ডাক্তার এস চক্রবর্তী স্যার, আপনি যদি কিছু বলতে। হ্যাঁ, ধন্যবাদ। প্রথমে চ্যানেল এইচকে ধন্যবাদ জানাই এরকম সুন্দর হেলথ প্রোগ্রাম প্রতিদিন করার জন্য। আমরা আশা করি আরো সুন্দর সুন্দর প্রোগ্রাম করবে, জনগণকে উপহার দিবে, যাতে বাংলাদেশের মানুষ সার্ভিস পায়, এখান থেকে অনেক কিছু জানতে পারবে চিকিৎসা সম্পর্কে। এবং আমি সুন্দর উপস্থাপনার জন্য ডক্টর ইমরান সাহেবকে ধন্যবাদ জানাই, এবং আমাদের যে কামরুজ্জামান, আমার ছোট ভাই, খুব প্রিয় আদরের ভাই কামরুজ্জামানকে আমি ধন্যবাদ জানাই সুন্দর প্রোগ্রামে আসার জন্য এবং সুন্দর সুন্দর মেসেজ দেওয়ার জন্য, যে জনগণের আসলে অনেক কাজে লাগবে আমাদের দেশের। আসলে আমরা এইভাবে প্রতিনিয়ত ভালো কাজ করে যেতে চাই এবং চ্যানেল এইচ এর সঙ্গে থাকতে চাই, এবং চ্যানেল এইচ এর সমস্ত কর্মকুশলীদেরকে আমরা ধন্যবাদ জানাই আমাদের পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আগামীকাল আবারও এই সময় দেখা হবে আরো নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে